যারা সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে 4টা প্রদেশ করতে হবে। এটা ভালো মন্দ আপনারা নির্ধারণ করবেন ভবিষ্যতে, কি এই মুহূর্তে এইটাই প্রধান সমস্যা নয়। এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে জনগণের ইচ্ছা অনুসারে সংবিধান প্রণীত হবে কিনা, সেটা একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, এখন বলা হচ্ছে তারা একটা ঘোষণাপত্র দিতে পারবেন কিনা। আরে যে কাজটা আপনি করেছেন সেটা ঘোষণাপত্র দিতে পারবেন না কেন আপনি? আমরা কি করেছি কাজটা? ঘোষণাপত্র হচ্ছে আমার কাজের একটা বিবরণী, রিপোর্ট পেশ করা, আমি এই কাজটা করেছি। অনেকে মনে করে ঘোষণা দিয়েও বিপ্লব হয়, অনেক সময় বিপ্লব দিয়েও ঘোষণা করে। আজ আমাদের অনেকে ঘোষণাপত্রের ইংরেজি অনুবাদ করেছেন, চার্টার, কেউ বলছে ডিক্লারেশন, কেউ বলছে প্রোক্লামেশন করেন, অনেকে অনুবাদে এটা আবার ইশতেহারও বলেন। আমার মনে হয় আমরা যে ঘটনা ঘটেছি, উই দ্য পিপল, এটা হচ্ছে প্রথম ঘোষণা, এবং উই গিভ আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন, অ্যানাদার ঘোষণা। তাহলে আমরা কি কনস্টিটিউশন নিজেকে দেব? পাকিস্তানের ঘোষণাটা দিয়েছিল আইয়ুব খানের পতনের পরে। নতুন যে সামরিক শাসন, আইয়ুব খান যাকে আমন্ত্রণ করে এনেছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান, তারাই এলএফও ঘোষণা করেছিলেন, এবং সেটা মেনেই আমাদের দেশের এবং পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক নেতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আমাদের এখানে কিন্তু সেরকম লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার কেউ দেয়নি। এটা দেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা একটা ফ্রেমওয়ার্ক অর্ডার দেব, সেটাই হচ্ছে ঘোষণা। বাংলাদেশের নির্বাচনটা এভাবে হতে হবে। এই জন্য কমিশন করেছেন, আলোচনা করেছেন, খুবই ভালো। আমাদের দুটো কথা মনে রাখতে হবে। আপনাদের সাথে আমি শুধু আরেকটা কথা যোগ করি। এখন 1972 সনের সংবিধানটা কেন ফ্যাসিবাদী সংবিধান হয়েছে? আপনাদের মনে প্রশ্ন আছে। দেখেন, এইটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক সংবিধান। আপনি যদি আমেরিকার সংবিধানের সাথে তুলনা করেন টের পাবেন। আমেরিকার সংবিধানের মধ্যে মাত্র 7-8টি ধারা আছে, 7টি ধারা। 1 নম্বরে আছে তার কংগ্রেস বা আইনসভা কি করে গঠিত হবে। 2 নম্বর আছে তার প্রেসিডেন্টের কি ক্ষমতা থাকবে, কি ক্ষমতা থাকবে না। 3 নম্বর আছে তার বিচার বিভাগের কি ক্ষমতা থাকবে, কি থাকবে না। এবং এই ক্রমে তারা 7টা ধারা দিয়ে সংবিধান শেষ করেছে। এত ছোট সংবিধান, কিন্তু সেটা এত বছর কার্যকর হলো কিভাবে? সংবিধান লেখার আগে তারা আরেকটা সংবিধান লিখেছিলেন 4 বছর আগে, ওটাকে বলে আর্টিকেলস অফ কনফেডারেশন। 1783 ইংরেজিতে আমেরিকার 13টি ইউনিয়ন মিলে একত্রিত হওয়ার জন্য তারা একটা সংবিধান করেছিলেন, ওটার নাম ছিল আর্টিকেলস অফ কনফেডারেশন। কিন্তু সেটা কাজ করছিল না। সেখানে প্রদেশের ক্ষমতা বেশি হবে না কেন্দ্রের ক্ষমতা বেশি হবে, এই তর্ক মীমাংসা করতে গিয়ে 1787 সনে 4 বছর পরে তারা বর্তমান সংবিধানটা গ্রহণ করে। কিন্তু এটা গ্রহণ করার পরে তারা দেখলো কি জনগণের অধিকার কথাটা কোথাও লেখা হয় নাই। লক্ষ্য করেন, 4 বছর পরে 1791 সনে আমেরিকার যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা বলে, হায় হায়, একটা জিনিস আমরা ভুলে গেছি। যে জনগণের নামে আমরা এই সংবিধান লিখলাম, সেই জনগণের আর কি অধিকার আছে যেটা আমাদের চেয়েও বেশি, সেটা আমাদের আনতে হবে। সেটা হলো বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এগুলি 10টা অধিকার তারা লিখলেন বিল অফ রাইটস, অধিকারের সনদ নামে। সেটা আমেরিকান সংবিধানের অঙ্গাঙ্গি অঙ্গ হয়েছে। যে কোনো মানুষ তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবেন, মত প্রকাশের জন্য তাকে কোনো রকমের নির্যাতন করা যাবে না। আরো বহু রকমের আছে, এইগুলির নাম হচ্ছে বিল অফ রাইটস। এখন আধুনিক কালে গত 250 বছর আমাদের কি অভিজ্ঞতা হয়েছে? আমি এটা দিয়ে বলছি, আমাদের 2 ধরনের অধিকারের কথা এখন সংবিধানে স্বীকৃত হয়েছে সারা পৃথিবীতে। জাতিসংঘ 1948 সনে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার অনুবলে 18 বছর পরে তারা 2টো আইন করেছেন। কারণ ঘোষণাটা ঘোষণা, ওইটা আইন নয়। আইন হয়েছে কি, একদল অধিকারের নাম হচ্ছে নাগরিক অধিকারের ঘোষণা, সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। আর একটা 1966 সনে নিয়েছেন অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ঘোষণা। এবং বলা হচ্ছে যে সমস্ত দেশ এই সমস্ত ঘোষণা আছে কোভেন্যান্ট বা চুক্তিপত্রে স্বাক্ষর করবেন, তাদের ওখানে ওইটা বলবৎযোগ্য আইনে পরিণত হবে। কিন্তু আমাদের 1972 সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নামে যে 2য় ভাগ করা হয়েছে, এটা আইনে বলবৎযোগ্য নয়।